স্বামী খেলতে পারে না তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ শ্বশুর প্রতিদিন যেভাবে খেলে এতেই আমি ভালো মতো হাঁটতে পারি না। শ্বশুরের সাথে প্রতিদিন খেলে খেলে দারুণ মজা পাচ্ছি। বন্ধুরা, আজ আমার একটা সত্য কাহিনী নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তাই আর দেরি না করে আসল গল্প শুরু করি। দরজায় ঠক ঠক আওয়াজ হতে আমি অবাক হয়ে ভাবলাম, রাত বিরেতে কে আসলো আবার? স্বামী তো গেল বাজারে কালকের বাড়ির কাজকর্মের সব জিনিস আনতে। যাবার সময় বলেও গেল যে বাজার করে আসতে একটু দেরি হবে, বন্ধুদের সাথে কি একটু ড্রিঙ্ক করে তবেই আসবে। সারাদিন কাজকর্ম করে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আমি ঘরে একা একাই শুয়েছিলাম। বাড়িতে কয়েকজন আত্মীয় এসেছে, তারাও নিজেদের খাবার খেয়ে নিজেদের ঘরে চলে গেছে। তবে কে এল দরজার উপরে? ভেতরে কিছু পরিনি দেখে বুকে শুধু একটা ওড়না নিলাম, কারণ আমার সাইজ দিন দিন বেড়েই চলেছে। তাতে যে কারো এমন জিনিস দেখে মাথা ঘুরালে সেটা কোনো আশ্চর্যের ব্যাপার হবে না। বন্ধুরা, আমার নাম তামান্না, তবে সবাই আমাকে তানু নামেই ডাকে। বর্তমানে আমার বয়স 22 বছর। চন্দনের সাথে আমার বিয়ে হয়েছে 1 বছর 2-3 মাস হতে চলল। বন্ধুরা, বিয়ের আগে আমার বাগানের ডাবের সাইজ এত বড় ছিল না, কিন্তু এই বাড়ি আসার পর যেন ওগুলো পাঙ্গা দিয়ে বড় হয়ে যাচ্ছে। সে যাই হোক, এরপর আমি খাট থেকে নেমে দরজাটা খুলে দিয়ে দেখলাম আমার শ্বশুর মশাই এসেছে। আমাকে ওই অবস্থায় দেখে আমার শ্বশুর অমলবাবু একগাল হেসে বলল। চন্দন বলল, কেনাকাটা করে আসতে দেরি হবে, তাই ভাবলাম একটু দেখে আসি, ভয় পাচ্ছ কিনা। আমি একটু দূরে দাঁড়িয়ে শুনছিলাম কথাগুলো। শ্বশুরকে দেখে আমি একটু আদব করে ওড়নাটা খানিকটা নামিয়ে দিয়ে ফিসফিস করে বললাম, হ্যাঁ বাবা, ভয় তো একটু লাগবেই। কেউ যদি আমায় একা ঘরে পেয়ে অন্ধকারে আমার সাথে কিছু করে ফেলে তবে আমার কি হবে? আমি তো ভাবছিলাম যে আপনাকে ডাকব আমার ভয় দূর করার জন্য। আমার কথাগুলো শুনে শ্বশুর একটু শয়তানি হাসি দিয়ে ঘরে ঢুকে পড়লেন। অমলের বাবু আমার অনেক কাছাকাছি এসে দাঁড়াল, মনে হলো যেন উনি আমার সাথে ফেভিকল এর মতো আটকে গেল। দুজনেই এক জায়গায় হতে আমি উফ করে একটা আওয়াজ করে উঠলাম। একটু ঢং করে বলতে লাগলাম, এ কি বাবা, নিজের ছেলেকে দিয়ে এত কাজ করাচ্ছেন, আর এখানে নিজের ছেলে বউকে এভাবে ধরে আছেন? এটা কিন্তু একদম ঠিক না। আপনার ছেলে সারাদিন খেটে খুঁটে কালকে মায়ের মৃত্যুবার্ষিকীর বাজার করছে, আর আপনি নিজের বউয়ের ক্রিয়াকর্মের কথা না ভেবে ছেলের বউয়ের সাথে মজা করার চেষ্টা করছেন। আমার শ্বশুর এবার আমার গায়ে হাত দিয়ে বললেন, আজ থেকে 1 বছর আগে আমার বউ মানে তোমার শাশুড়ি মা মারা গেছিল। তারপর যদি আমি তোমার মতো একটা পুত্রবধূ না পেতাম তবে হয়তো এখন আমিও মৃত্যু চাইতাম। কিন্তু তুমি এসে আমাকে পৃথিবীতে স্বর্গসুখ দেখিয়েছ। তুমি আমাকে খেলতে দিয়েছ কচি মাঠে। আমায় পুত্রবধূর কাছ থেকে পাওয়া এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? চন্দনের মায়ের পর তুমি আমার দ্বিতীয় বউ হয়ে আছো গো। আমার সমস্ত চাহিদা মিটিয়ে যাচ্ছ। আমি তখন ওনার হাতে দলাই মলাই খেতে খেতে বললাম, কি ব্যাপার, আজ আমার শাশুড়ি আমার কথা মনে হচ্ছে নাকি? কারণ কাল উনার বাৎসরিক, তাই আজকে আমাকে তার গল্প শুনিয়ে শুনিয়ে তারপর আমাকে খেলার চিন্তা নাকি? অমলবাবু তাগড়া লোক, তাই উনি আর দেরি করতে চাইলেন না। একদম সরাসরি খেলার মাঠে খেলোয়াড় স্থির করে খেলতে শুরু করে দিলেন। তখন আমিও মজা পেয়ে খানিকটা ছেনালি গলায় বললাম, বাবা আগে খেয়ে নিন, পরেও তো করতে পারবেন। আমার এই কথা শুনে উনি মুচকি হাসি হেসে আবার শুরু করলেন। গত 1 বছর অমলবাবুর প্রিয় খাদ্যবস্তু আমার গাছের ডাবগুলো। আমার বর চন্দন যখন আমাকে অফিসে যাওয়ার সময় বলে, আজকে বাবার মতো রান্না করো, আজ আমি মনে হয় তাড়াতাড়ি ফিরতে পারবো না, তখন আমি হেসে হেসে মনে মনে বলি, তবে তো আজকে কিছুই রান্না করতে হবে না। তোমার বাবাকে খাবার টেবিল হোক বা তার রুম, সে আমার ডাবগুলো দিয়ে খিদে মেটাবে। আমাকে নিজের ছেলের রুমে সে 1000বার করেছে, আজও তার ব্যতিক্রম হবে না, সেই আশাতেই আমি নিজেকে সঁপে দিয়েছি তার হাতে। কিন্তু আজ আমি ভাবতে পারিনি যে আমার শ্বশুর ঘরে আসতে পারে, কারণ বাড়িতে জনা কয়েক আত্মীয় আছে, আর এদিকে তার ছেলেও আজ বাড়িতে। আর সবচেয়ে বড় কথা, কালকে আমার শাশুড়ির বাৎসরিক। সব মিলে আজ রাতে যে আমরা করতে পারব সে আশা আমি করিনি।
অমলবাবু একটু মনে মনে উদ্বিগ্ন ছিলেন, কারণ 2 দিন ধরে আমাকে একটুও দেখতে পারেননি। শুধু কালকে যখন আমার ঘরে নিয়ে এসেছিল তখন এক লাফে একটু চেপে দিয়েছিলেন। সেই জন্য সুযোগ বুঝে আজকে যখন দেখলেন যে তার ছেলে রাতের বেলা বাজারে যাচ্ছে তখনই আর সুযোগটা হাতছাড়া করতে চাইলেন না। তাই আস্তে করে উপরে আমার ঘরে চলে আসলেন। অমলবাবুর মাথায় এটা আছে যে ছেলে খুব বেশি দেরি করবে না, তাই তারা তাড়াতাড়ি কাজ সারতে হবে। আমিও হয়তো সেটাই বলতে চাইছিলাম যে আজকে এত ফর্মালিটি করে খেতে হবে না, যা করার জলদি করুন। তাই আমাকে দেখে তার আরও অনেক কিছু করতে ইচ্ছা হলেও কিছুই করার নেই, আর হাতের সময়ও নেই। পরের দিন আমার শাশুড়ির বাৎসরিক। নানা জায়গা থেকে লোক আসলো অনুষ্ঠানে, আত্মীয় স্বজনদের আনাগোনা। এইদিকে চন্দনেরও একদমই সময় নেই। এদিকে হঠাৎ করে গত রাতের কথা মাথায় আসতেই আবারও খুব করে খেলতে মন চাইল। তাই আমাকে দেহের চাহিদা নিয়ে সারা দিন বাড়িতে ঘুরে বেড়াতে হয়েছে। আর মনে মনে একটু একটাই চিন্তা, কখন আজ গরম কমাবে আমার উনি। গতরাতে অমলবাবু যে আগুন কোনো জ্বালিয়ে দিয়ে গেছে সেখানে জল ঢালতে অমলবাবুকেই স্বয়ং আসতে হবে। যাই হোক, তার ঠিক 2 দিন বাদের কথা। বাড়ির কাজকর্ম শেষ করে চন্দন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন তার সকাল বিকাল ডিউটি। মাঝখানে ছুটি নেয়ার কারণে 2 দিন পর পর ডিউটি পড়েছে, তাই সকালে উঠেই রেডি হয়ে আমাকে খবরটা জানালো। কথাটা শুনে আমি মনে মনে ভাবলাম, সুখবরই বটে। এই কদিনের চা। চন্দনের বেরোতে বেরোতে 7:30 বাজল। আমার আর তর সইছে না যেন। মনে হচ্ছে কয় জন্মজন্মান্তর শ্বশুর মশায়ের ভালোবাসা পাইনি। আজ হয়তো চন্দন বাড়ির চৌকাঠ পার হতে না হতেই শ্বশুরের সাথে কাজ শুরু করব। এরপর আমি চন্দনকে এগিয়ে দিয়ে ওকে বিদায় জানিয়ে বাড়ির সদর গেটটা বন্ধ করে দিলাম। আমি দেরি করতে পারছিলাম না, তাই দৌড়ে ছুটে এলাম একতলার সুরের রুমে। কিন্তু ঘরে ঢুকে কাউকে না দেখতে পেয়ে আমার মাথায় আগুন লেগে গেল। এরপর ওপরের ঘরে ছুটে গেলাম, না সেখানেও কেউ নেই। তখন রাগে যেন ফেটে পড়তে লাগলাম। মনে মনে ভাবলাম, বুড়োটা গেল কোথায়। এদিকে আমার যে আর তর সইছে না, তাই নিজের অজান্তেই অমলবাবুকে গালি দিতে লাগলাম। তারপর আবার নিচে এসে সোফায় ধপ করে বসে পড়লাম আর অপেক্ষা করতে লাগলাম আমার অলিখিত প্রেমিকের জন্য। প্রায় 1 মিনিট পর অমলবাবু ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে দেখলেন আমি সোফায় বসা। আন্দাজে বুঝতে পারলেন কিছুক্ষণের মধ্যেই একটা কিছু হতে চলেছে। আমি এমনিতেই বাড়িতে হালকা কাপড়ের মিনি স্কার্ট পরে থাকি। চন্দন নিজের বাবার কাছে অনুমতি নিয়ে তবেই আমাকে বলেছে যে ঘরে সব রকমের ড্রেস পরতে পারব। তারপর আমাকে ওইভাবে সোফায় বসে থাকতে দেখে অমলবাবু বললেন, কি হয়েছে বৌমা? চন্দন কোথায়? তার সাথে আবার কি কোনো গণ্ডগোল হয়েছে নাকি? কিন্তু প্রশ্নের কোনো জবাব দিলাম না। আমি রাগ করেছি এটা বুঝতে পেরে অমলবাবু আমার পাশে এসে বসলেন। তারপর আশেপাশে দেখে নিলেন চন্দন আছে কিনা। তারপর যখন দেখলেন যে চন্দনের সুটকেস নেই, তখন উনি নিশ্চিত হয়ে গেলেন। বুঝতে পারলেন ছেলেটা অফিসে চলে গেছেন, তাই এখন এরপর মজা করা যায়। আমার চোখ দেখে বুঝতে পারছিলেন আমি ক্ষুধার্ত বাঘের মতো ওত পেতে বসে আছি, তাই আর দেরি না করে দরজা বন্ধ করে দিলেন। আজ অনেকদিন পরে আমরা এক হতে চলেছি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আবারও ঢং করতে লাগলাম। আমি উঠে প্রথমেই বললাম, জানোই তো আজকে তোমার ছেলে সকাল সকাল অফিসে চলে যাবে, তবে কোথায় গিয়ে মরেছিলে? নিজের বুকে মজা দিতে হবে সেটা মনে ছিল না? কতদিন পর আজ একটু মন ভরে মজা করতে পাব। কিন্তু তোমার পাত্তাই নেই। আমার অভিমান ভরা কণ্ঠ শুনে উনি বেশ বুঝতে পারেন আমি রেগে আছি। তাই অমলবাবু আমাকে বলল, ভুল হয়ে গেছে বৌমা। তোমার এই বুড়ো ছেলেটাকে তুমি ক্ষমা করে দাও। আজ আমি তোমাকে এমনভাবে দেব যে তুমি কোনোদিন ভুলতে পারবে না। এরপর আমি ওনার কথা শুনে একটু একটু করে মোমের মতো গলতে লাগলাম। এখন আমার মনের ভেতরটা উদ্গ্রীব হয়ে উঠেছে। তাই আর নাটক করতে চাইলাম না। শুধু বললাম, ঠিক আছে, আর হ্যাঁ, 1 ঘন্টার আগে কিছুতেই ছাড়া যাবে না। অমলবাবু বলল, ঠিক আছে বৌমা, দেখি তুমি কত পারো। তখন আমি বললাম, ঠিক আছে, এখন শুরু করেন তো দেখি। আমার এ কথা শেষ হবার সাথে সাথে উনি রেডি হয়ে মাঠে খেলোয়াড় সেট করতে চাইলেন। কিন্তু বিধিবাম, এমন সময় আমার দরজায় কলিং বেল বেজে উঠল। কলিং বেলের আওয়াজ শুনে আমি এমনই বিরক্ত হলাম যে আমি জীবনে কোনোদিন এত বিরক্ত হইনি। এরপর আমি শ্বশুরবাবাকে বললাম, বাবা কি ভাবছেন?
শুরু করেন তো যে এসেছে সে ফিরে যাবে। কিন্তু ওদিক থেকে লাগাতার কলিং বেলের আওয়াজ চলতে লাগল। তখন আমি নিরুপায় হয়ে ঠিকঠাক করে নিয়ে দরজার কাছে চলে এলাম। আর দরজা খুলতেই দেখতে পেলাম মালতী মাসি চলে এসেছেন। মালতী মাসি হল আমাদের পাশের বাসার হিমেলদার লোক। এমনিতেই খুব ভালো মানুষ, কিন্তু কথাটা একটু বেশি বলেন। আমাকে দেখি উনি বললেন, কি গো মেয়ে, চুল এমন এলোমেলো করে রেখেছ কেন? হঠাৎ করে এমন প্রশ্নের জন্য আমি প্রস্তুত ছিলাম না। তাই আমি একটু আমতা আমতা করে বললাম, কই মাসি, সবই তো ঠিক আছে। আমার একটা শুনে মুচকে করে একটু হেসে ভেতরে চলে এলেন। এরপর সোজা উপরে আমার রুমে এসে বসলেন। আমি কি করব বুঝতে পারলাম না। ওদিকে অমলবাবুর অবস্থা ভালো না, সেটা আমি বুঝতে পারলাম। কিন্তু আমাদের করার কিছু ছিল না, কারণ এই মালতী মাসি আমাদের মধ্যে ডিমের কাবাব হয়ে ঢুকে পড়েছে। এরপর আমি সৌজন্যতার খাতিরে মাসিকে বললাম, কি গো মাসি, অনেকদিন পর, কি মনে কর, আজকাল তো তোমাকে আর দেখাই যায় না। আমার এই কথা শুনে মাসি বলল, হ্যাঁ গো মেয়ে, এখন আর তেমন একটা ভালো লাগে না। নয় যখন তোমার শাশুড়ি বেঁচে ছিলেন তখন অন্তত একবার হলেও বেড়াতে আসতাম, বড়ই ভালো মানুষ ছিল গো তোমার শাশুড়ি। উনার এসব কথা শুনতে শুনতে আমি ভেতরে ভেতরে খুব বিরক্ত হয়ে গেলাম, কিন্তু আমি তা মুখে প্রকাশ করতে পারছিলাম না। তার ওপর আমি যখন জানতে পারলাম ওনার ছেলে হিমেল তার বউকে নিয়ে বাহিরে ঘুরতে গেছে, তাই এখন তার খারাপ লাগার জন্য আমাদের এখানে চলে এসেছে। সেজন্য মালতী মাসে আমার বাসায় বিকেল পর্যন্ত থাকবে। তখন আমি নিজের ভাগ্যকে নিজেই ধিক্কার দিতে লাগলাম। মাসির জন্য সেদিন অবশ্য আমাদের আর কিছু হল না, সেদিন আমি খুব কষ্ট করে পার করে দিলাম। পরের দিন আমার বর চন্দন চলে যেতেই আমি শ্বশুরকে নিয়ে বসে পড়লাম। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে থেকে মহাযুদ্ধে অংশ নিলাম। একটু পরে খাটের ক্যাচকোচ শব্দ শুরু হল। এভাবে প্রায় আধা ঘণ্টা শেষে ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন। আর আমি দৌড়ে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সেদিন সারাদিন এবং সারা সন্ধে আমি শুধু ম্যাক্সি পরেছিলাম, কেউ বাড়িতে আসেনি অবশ্য। এলে অসুবিধা হতো। সেদিন রাত ৮টার দিকে চন্দন আমাকে ফোন করে বলল, আজ একটা বিশেষ কারণে আমাকে নাইট ডিউটি করতে হবে, তাই আমি যেন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। কথাটা শুনে আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম। আর মনে মনে ভাবলাম, আজ রাতে মন ভরে মজা করা যাবে। খবরটা শুনে আমার শ্বশুর খুব খুশি হল। এরপর রাতে খাবার টেবিলে উনি আমার পাশে বসলেন, তারপর আমাকে বাধ্য করলেন উনাকে খাইয়ে দিতে। ওই রাতে আমরা মোট ৩বার করলাম। আমি কাঁদতে কাঁদতে উনাকে কয়েকটি ঘুষিও মারলাম, কারণ উনি ওনার পানিগুলো ভিতরে রাখছিল। কিন্তু তিনি আদর করার মতো করে আমায় টেনে নিলেন। তখন আমি কাঁদতে কাঁদতে বললাম, এবার যদি আমার কিছু একটা হয়ে যায়। তিনি বলেন, হবেই।